অঞ্চলে ডিটেনশন সেন্টার এমএইচএ অলরেডি নোটিফিকেশনও জারি করেছে। ওরা বলছেন যে অবৈধভাবে ভারতে এলে বা মেয়াদ উত্তীর্ণ ভিসা দেশে থাকলে আটক করা হয়, তবে এক্ষেত্রে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের ধর্মীয় নিপীড়নের শিকার সংখ্যালঘুদের ছাড় দেওয়া হয়েছে। দেখুন, এই গোটা বিষয়টা এটা বিভিন্ন রুটি কাপড়া আর মাকান বেঁচে থাকার জন্য যেগুলো দরকার সেই ইস্যু থেকে নজর ঘোরাতে, বাংলার প্রতি অপমান, বাংলার প্রতি বৈষম্য, বাংলা ভাষাকে অপমান, এগুলো থেকে নজর ঘোরাতে এই ধরনের কাণ্ড কারখানা করা হচ্ছে। এই যে অনুপ্রবেশ বলে যেটিকে বলছেন, তো অনুপ্রবেশ যদি হয়ে থাকে তাকে আটকাতে হবে, এই হবে, ওই হবে, সেই হবে। অনুপ্রবেশটা হচ্ছে কি করে? অনুপ্রবেশ মানে কি? অন্য দেশ থেকে আমাদের দেশে ঢোকা। তো সেখানে সেই সীমা, জল, স্থল, অন্তরিক্ষ, এই সীমার দায়িত্ব তো কেন্দ্রীয় সরকারের, বিএসএফ এর, অন্যান্য এজেন্সির। তো আপনারা কেন্দ্রীয় সরকার, আপনারা অনুপ্রবেশটা ঠেকান। তার বদলে আপনারা বলছেন অনুপ্রবেশ হয়ে থাকলে ভেতরে এলে এই হবে, ওই হবে। এগুলি নিয়ে রাজনৈতিক ভেদাভেদপূর্ণ নজর ঘোরানোর খেলা চলছে। আসল কাজ যেটা অনুপ্রবেশটা ঠেকানো, সেটা আপনাদের দায়িত্ব। তার মানে আপনারা কোথাও ফেল করছেন, ব্যর্থ হচ্ছেন বলেই আপনাদের নজর ঘোরাতে এই কথাটা বলা হচ্ছে। একটু ডিম আগে না মুরগি আগের খেলা চলছে। মানে ঢুকলে ধরবেন নাকি ঢোকা আটকাবেন? তো এই ডিম আগে না মুরগি আগে মানুষকে কি আপনারা ধাঁধার খেলায় নজর ঘোরাতে চান? আগে তো অনুপ্রবেশটা ঠেকান। বিএসএফ ফেল করছে। দ্বিতীয়ত হচ্ছে বলছেন যে নাগরিকত্ব সংশোধনী, যেটা মানে যেটা ওদের কাট অফ ডেট, সিএ যেটা কাট অফ ডেটটা এক্সটেন্ড করেছেন বলে যেটা বলা হচ্ছে, এটা সম্পূর্ণ একটা নজর ঘোরাবার চেষ্টা। আমরা বারবার বলছি এই সিএ, এনআরসি, এখন আবার জাতীয় নির্বাচন কমিশন, তারা এসআইআর, এই গোটা জিনিসগুলো হচ্ছে মূল যে ইস্যু, অর্থাৎ দেশের অর্থনীতির বিপর্যয়, শ্রমজীবীর বিপর্যয়, কৃষিজীবীর বিপর্যয়, মধ্যবিত্তের বিপর্যয়, নিম্নবিত্তের বিপর্যয়, গরিব মানুষের বিপর্যয়, বাংলার ক্ষেত্রে বাংলাকে বৈষম্য, বাংলার প্রতি বঞ্চনা, বাংলা ভাষাকে অপমান, বাংলাভাষী ভারতীয়দের হ্যারাসমেন্ট, এই সব থেকে নজর ঘোরাতে এরা ধর্মীয় ভেদাভেদ, কখনো এনআরসি, কখনো সিএ, তো আমরা এগুলো তো হতে দেব না। বলেছি তো এনআরসি, সিএ আমাদের রাজ্যে আমরা হতে দেব না। কিন্তু ওনারা মাঝে মাঝে এগুলো দিয়ে নজর ঘোরানোর একটা চেষ্টা করেন। আসল যে জিনিসগুলো, যেগুলো রুটি কাপড়া আর মাকান বেঁচে থাকার জন্য লাগবে মানুষের, সেগুলোর দিকে বিজেপির নজর নেই। আর সেই ব্যর্থতা ঢাকতে এই ধরনের নজর ঘোরাবার খেলা। এখনই তারিখটা ঘোষণার কারণটা কোথাও কি এগুলো ভোট, মানুষকে কিছু বিভ্রান্তিমূলক কথা বলবেন যেগুলোর সঙ্গে বাস্তবের কোনো মিল নেই এবং যাদের কোনো সঠিক প্রতিফলনও ঘটবে না। তো ফলে সেইগুলো ওনারা বলতে চান, তো সেইগুলো বললে যা হয়, ফলে সেই রকম কিছু কথা বলছেন যেগুলোর সঙ্গে জনজীবনের কোনো ইম্প্যাক্ট নেই। নজর ঘোরাবার চেষ্টা, বিভ্রান্তির চেষ্টা, সস্তা চমক দিয়ে আসল ক্ষত থেকে অন্যদিকে নজর ঘোরাবার চেষ্টা, সেইগুলো করেছে। গতকাল বিধানসভায় ৭১-এর কথা বলেছেন যে বাংলাদেশের সেনাবাহিনী, পাকিস্তানের সেনাবাহিনী কিভাবে বাংলাদেশে ঢুকে গেছিল, ওরা প্রাপ্তবয়স্ক। অর্জুন সিং বলছেন আমি বিধানসভায় থাকলে প্রাপ্তবয়স্ককে ঢেলে পেটাতাম, ভারতীয় সেনাকে অপমান করছে, মুখ্যমন্ত্রী অপমান করছে। যেমন অর্জুন সিংকে এই ধরনের কোনো কড়া স্টেপের কথা বলতে গেলে আগে না একটু ক্যালেন্ডারগুলো দেখে নিতে হয়, কারণ উনি কখন কোন দলে থাকবেন সেই অনুযায়ী তো স্টেপ নিতে হবে না। এমন একটা সময়, এমন একটা তারিখে কিছু হলো, তো উনি একটা আজকে ধরুন বিজেপিতে আছেন, কোন দিন তৃণমূলে ছিলেন, ফলে ওনার আবার এই ঘন ঘন দল যারা বদল করে তারা এই করব সেই করব বললে এটা খুব কনফিউশন তৈরি হয় এবং কোনো গ্যারান্টি নেই ইনি কখন কোথায় থাকবেন। ব্রাত্য বসু খুব স্পষ্টভাবে বলেছেন এবং তিনি কোথাও ভারতীয় সেনাবাহিনীকে, ভারতবর্ষকে কোথাও ছোট করেননি। যেখানে বাংলা ভাষার উপর অত্যাচার করেছিল পাকিস্তানি সেনা, সেইটাকে তিনি সমালোচনা করেছেন। সেই জায়গাটাকে বাংলা ভাষার উপর আক্রমণের সমালোচনা করেছেন। যে ঐতিহাসিক চালচিত্রকে সামনে রেখে ব্রাত্য বসু বিশ্লেষণ করেন, সেইটা অনুধাবন করার মস্তিষ্কের ধূসর অংশ অর্জুন সিংয়ের সক্রিয় নয়। সেই কারণেই
ব্রাত্য বসুর এই ঐতিহাসিক প্রেক্ষিত থেকে নেয়া যে তুলনা, সেটা তিনি বুঝতে পারেননি। ব্রাত্য বসু ভারতীয় সেনাবাহিনীকে শ্রদ্ধা করেন, ব্রাত্য বসু ভারতবর্ষের গর্বিত নাগরিক, তিনি কেন সেখানে তাদের ছোট করবেন? বিজেপির এমএলএ শিরূপা মিত্র বলছেন এসআইআর না হলে তিনি এ রাজ্যে নির্বাচন হতে দেবেন। বলছে দিল্লিতে আগুন জ্বলবে, নির্বাচন কমিশনের দপ্তরে গিয়ে ধর্নায় বসবো, জানি না কিভাবে করবে, পুলিশ দিয়ে করবে না সেনাবাহিনী দিয়ে করবে, কিন্তু এসআইআর বিধানসভা নির্বাচনের আগে করতেই হবে। এ তো সেই এনকে সলিলের মতো ডায়লগ, সব হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, এগুলো সব ফিল্মে শুনতে ভালো লাগে। আমি জানি না বিজেপি আজকাল এই সমস্ত ওই এনকে সলিল যে সব জনপ্রিয় ডায়লগগুলো লিখতেন সেগুলো কোনো কিছু ইয়ে করেছে কিনা। এসআইআর পরিষ্কার বাংলা ভাষা, একজন বৈধ ভোটারকে আমরা হ্যারাস্ট হতে দেব না। একজন বৈধ ভোটার যদি বাদ যান তাহলে বাংলার 1 লক্ষ মানুষ নিয়ে গিয়ে আমরা দিল্লির নির্বাচন কমিশন ঘেরাও করব। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, আমাদের স্ট্যান্ড খুব পরিষ্কার। আর রইল অবৈধ বা ভুতুড়ে বা ভুয়ো ভোটার, সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূল কংগ্রেসই প্রথম প্রোটেস্ট করেছে। মহারাষ্ট্রের ভোটার তালিকা, দিল্লির ভোটার তালিকা, অন্য রাজ্য থেকে গাদা গাদা ডুপ্লিকেট ঢুকিয়ে দিচ্ছে। বিহারে কি দেখা গেল, গুচ্ছে ডুপ্লিকেট ভুয়ো ভোটার বসে রয়েছে। তো সেইগুলো তো আমরাই প্রথম আপত্তি করছি। তাহলে বিজেপির এইসব ছলের খেলা ধরা পড়ছে বলে তাদের দলে যারা কৈকেয়ী আছেন তারা একটু সমস্যা তৈরি করছে, জটিলতা তৈরি করছে। নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে যে পুজোর আগে এসআইআর হবে না, হাইকোর্টের পরে লাগুর সম্ভাবনা। কি বলতে হবে না, এইসব আমরা ঢুকছি না। শওকত মোল্লার কনভয়ে যে একজন অ্যাক্সিডেন্টে মারা গেছে, হ্যাঁ, সেখানে প্রশ্ন উঠছে যে আপনার সেনার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, কিন্তু শওকত মোল্লার যে কনভয় তার বিরুদ্ধে পুলিশ কেন ব্যবস্থা? আপনারা কি ভুলে গেলেন শুভেন্দু অধিকারীর কনভয়ে চণ্ডীপুরে মৃত্যুর কথা? শওকত মোল্লা যতবার ব্রেকিং নিউজ দেখিয়েছেন, শুভেন্দু অধিকারীর কনভয়ে চণ্ডীপুরে যে মারা গেছিল, তখন ঘুরে একবার শুভেন্দু অধিকারী সেখানে গেছিলেন? সেই বাড়িতে সঙ্গে সঙ্গে কি তিনি তারপর গেছিলেন? শুভেন্দু অধিকারীর কনভয় দুর্ঘটনা, সবসময় দুর্ঘটনা, সেটা নিয়ে রাজনীতির কোথায় অবকাশ আছে? শওকত মোল্লার কনভয়ের কোনো গাড়িতে দুর্ঘটনা, অত্যন্ত দুর্ভাগ্যজনক মর্মান্তিক দুর্ঘটনা। সেটা তো যে কোনো ভিআইপির কনভয়ের ক্ষেত্রে, যে কোনো অন্য গাড়ির ক্ষেত্রেও প্রযোজ্য। শুধু ভিআইপি হলে, তার কনভয় হলেই সে মহাপাপী হয়ে যাবে, এটা কি করে হলো? তাই যদি হয় তাহলে শুভেন্দু অধিকারীর কনভয়ে যখন চণ্ডীপুরের মুখে মারা গেলেন, তো তখন তো আপনাদের এত উদ্বেগ, এত মানবিকতা, এত সব খুঁটিনাটি দেখা, এইসব তো প্রশ্ন আসেনি। ওর পরিবার বলছেন যে শওকত মোল্লা একবারও এলেন না, দেখা করলেন না। শুভেন্দু অধিকারীর সময় কি হয়েছিল? শুভেন্দু অধিকারী গেছিলেন, দেখা করেছিলেন? নিশ্চয়ই যাবেন, একটু সময় দিন, নিশ্চয়ই যাবেন। তাকেও তো মানে তিনিও খবরটা পাবেন, একটা কনভয় যাচ্ছে, তিনি হয়তো যাচ্ছেন, একটি পুলিশের গাড়ির সঙ্গে একটা দুর্ভাগ্যজনক দুর্ঘটনা ঘটেছে। নিশ্চিতভাবে সবাই মানবিক, রাস্তায় যে দুর্ঘটনা হয়, ভিআইপি হলেই তিনি নিষ্ঠুর, তিনি অমানবিক, এটা ভাবার তো কোনো কারণ নেই। আর যদি ভাবেন তাহলে শওকত মোল্লার কনভয়টা দুর্ঘটনা যেমন ভাববেন, তেমনি শুভেন্দু অধিকারীর কনভয়ের দুর্ঘটনাটাকেও সেইভাবেই ভাববেন। সুকান্ত মজুমদার বলছেন যে এসআইআর করতেই হবে। সংখ্যা নিরপেক্ষতা তখনই থাকবে, ধর্ম নিরপেক্ষতা যতদিন হিন্দু সংখ্যাগরিষ্ঠ থাকবে। দেখুন, এগুলো সব অবান্তর অপ্রাসঙ্গিক কথাবার্তা। অবান্তর, যার নিজের বাড়ির লোকের 2 জায়গায় নামটাম শোনা যায়, তাঁরা আবার হঠাৎ এই ধরনের কথাবার্তা বলছেন, শুনলে হাসি পায়। তো আমরা পরিষ্কার বলছি যে অন্য রাজ্যের ভোটার লিস্ট থেকে এখানে কপি করে বসানো, অন্য রাজ্যের ভুয়ো ভোটার এখানে ঢুকিয়ে দেয়া, বিহারে সর্বশেষ যা দেখা গেছে, আমাদের সোজা কথা, একজন বৈধ ভোটারকেও আমরা বাদ যেতে দেব না। তো এইটা বিজেপির গায়ে লাগছে কেন? গায়ে লাগছে কারণ ওদের যে ভোটার লিস্ট নিয়ে কারচুপির যে খেলাটা মহারাষ্ট্র, দিল্লিতে খেলে এসছে, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় অনেক আগে থেকে আপত্তি করে সেটা আটকে দিচ্ছেন। এইখানটাই বিজেপির আপত্তি। উনি আর একটা জিনিস বলছেন যে আমি আপনাদের মাধ্যমে একটা প্রশ্ন রাখতে চাই, সেটা হচ্ছে অভয়ার বাবা মা বা বিশেষভাবে অভয়ার মা বিজেপির ঘেরাটোপে আছেন কিনা। আমি এই প্রশ্নটা রাখতে চাই যে অভয়ার মা তিনি এবং বাবা মা বিজেপির ঘেরাটোপে আছেন কিনা, তারা এমন কোনো হাসপাতালে আছেন কিনা যেখানে
পরিচালনায় বিজেপির কোনো নেতা আছেন এবং ওনাদের এলাকার বিজেপির একজনের রেফারেন্সে সেখানে জ্বর নিয়ে ভর্তি হয়েছেন এবং গতকাল রাত্রে বিরোধী দলনেতা তাকে দেখতে গেছিলেন। এবার অভয়ার যেহেতু সামনে বেশ কিছু মামলা মোকদ্দমা আছে, সেজন্য বিজেপির পরামর্শ, বিজেপির সমস্ত তৈরি করে দেওয়া চিত্রনাট্য নিয়ে আলোচনা হয়েছে কিনা অসুস্থতাকে সামনে রেখে, এই যে সূত্র থেকে কথা আসছে এটা সত্য না সত্য নয় এইটা জানতে চাইছি। সুকান্তটা রিপিট করছি, বলছে গত কয়েকদিনে বাংলার পুলিশও বেশ কয়েকজন বাংলাদেশি ধরেছে যাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে না জেলে রাখা হয়েছে, এটাই হচ্ছে ডিটেনশন ক্যাম্প। সুকান্ত মজুমদার ওনাদের কোনো কাণ্ডজ্ঞান নেই, ধ্যান ধারণা নেই। এই অবৈধ অন্য রাজ্য থেকে বা দেশ থেকে আসা লোকেরা যুগ যুগ ধরে চিহ্নিত হলে জেলে থাকেন। আপনি যদি বিভিন্ন সেন্ট্রাল জেলগুলোয় যান তাহলে দেখবেন বিভিন্ন দেশের নাগরিক রয়েছে সেখানে, এবং এই নাগরিকত্বের সমস্যাতেও আছেন। নাইজেরিয়ান আছেন, এমন লোকও আছে বা ছিল যে মানে ছাত্রর ভিসা নিয়ে এসে বড় ক্লাবে ফুটবল খেলে তারপর ভিসা ফুরিয়ে গেছে, অবৈধ হয়ে গিয়ে বসে আছে এখানে। অনেকের ভিসা ফুরিয়ে গেছে, পুরনো দেশ নিচ্ছে না বা ভিসা আসছে না বলে দীর্ঘদিন জেলে আটকে আছে। বাংলাদেশ বর্ডারে ধরা পড়েছে রোহিঙ্গা সহ, তাদের নিয়ে এসছে কিছু, আবার স্টেট পুলিশই পুশব্যাক করেছে। এটা একটা অবিরাম প্রসেস, এটা চলছে, এটা দীর্ঘদিন ধরে চলছে। এটা সুকান্তবাবুরা যারা নতুন তৎকাল রাজনীতিতে এসছেন তারা প্রথমবার দেখছেন, প্রথমবার শুনছেন। এটা একটা সিস্টেম। খেজুরিতে দুজন বিজেপি কর্মীর যে মৃত্যু হয়েছিল, অস্বাভাবিক মৃত্যু, সেখানে তদন্তকারী অফিসার, চিকিৎসক সবার কল ডিটেলস আদালতে পেশ করার নির্দেশ দিয়েছে। আইনের বিষয়, তদন্তের বিষয়, আইনের বিষয়, কোর্টের রায়, এ বিষয়ে কোনো মন্তব্য করবো না। বলছি যে সুকান্ত বলছে যে সিএতে কোনো পরিবর্তন তো আসেনি। 14 সালের পর কেউ বাংলাদেশি নাগরিক হিসেবে ধরা পড়তো, 31শে ডিসেম্বর 2024 সাল পর্যন্ত বাংলাদেশি হিন্দুত্বস্তু কেউ এসে থাকলে তাদেরকে ডিটেক্ট করা যাবে না, পুলিশ অত্যাচার করতে পারবে না। কারণ এইগুলো মূল বিষয়টা থেকে নজর ঘোরানো হচ্ছে। সীমান্তটা কাদের? সীমান্তটা তো কেন্দ্রীয় সরকারের, ওটা তো রাজ্য সরকারের নয়। সীমান্ত লাইন থেকে 50 কিলোমিটার অব্দি বিএসএফ এর, অন্যান্য এজেন্সি রয়েছে, জল, স্থল, অন্তরিক্ষ। আপনি দেশে ঢুকতে গেলে তার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের বাহিনীর, কেন্দ্রীয় সরকারের এজেন্সি। তো তারপরে সেইখানে ব্যর্থ হয়ে তারপর এ ঢুকলে অত সাল, ও ঢুকলে অত সাল। আরে ভাই, তোমার দায়িত্বে রয়েছে সীমান্ত, তুমি সীমান্তটা আগে আটকাও না। বলছি মহাকরণের সামনে যে বিপজ্জনক গাড়ি, সেটা নিয়ে পুলিশ তদন্ত করছে যে কোন কোন জায়গা থেকে মানে বিধিভঙ্গ হয়েছিল। সামগ্রিকভাবে ঠিক আছে, কালকে অত্যন্ত বিপজ্জনকভাবে একটা টার্ন নিয়েছে। প্রথম কথা, নো রাইট টার্ন, তার মধ্যে লেফট লেন থেকে টার্ন নিচ্ছে, সিপির গাড়ি, ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটতে পারত। একটা ট্রাফিক কেস হয়েছে, তো সেটা নিয়ে এটাকে এই রাজনীতি বা ইস্যুর কি আছে? কালকে ধরুন আপনাদের কারুর কোনো মিডিয়ার কোনো গাড়ি আসছে, আচমকা কোনো লরি এলো, তাহলে কি ছেড়ে দিতে হবে তাদের? সেই লরি হয়তো বাঁক নিয়ে গিয়ে আপনাদের একটা দুর্ঘটনার মুখে ফেলার জায়গায় চলে গেল, তাহলে পুলিশ কেস করবে না তো? তখন বলবেন না তো অভিযোগ নিল না পুলিশ? সেগুলো মাথায় রাখবেন এগুলো তোলার আগে। বিরোধীরা বলছে এটা পাল্টা, মানে যেহেতু আচ্ছা চোখের উপর দেখতে পাচ্ছি। সেনাবাহিনীর ট্রাকে নজর না রেখে রাতে কলকাতা পুলিশ টাকা তোলা, সেদিকে নজর। আমি একটা জিনিস বুঝতে পারছি না, একটু আমি কি বলছি, আমার দল কি বলছে, সুকান্ত মজুমদার, বিষয়টা তা নয়। বিষয়টা ট্রাফিকের, এবং সেটা ক্লিয়ার দেখা যাচ্ছে সিসিটিভি ফুটেজে। তো তাহলে একটা ট্রাক রুল ভায়োলেট করে অ্যাক্সিডেন্ট করছিল, একটা ট্রাফিক কেস হয়েছে, সেটা নিয়ে এত কথা আসছে কোথার থেকে? আর তাই যদি আসে তাহলে এরপর ভারতীয় জনতা পার্টির কেউ কখনো তাদের কোনো গাড়ির দিকে যদি অন্য কোনো গাড়ি বেআইনিভাবে আসে, তো তাহলে পুলিশের কাছে আসবেন না তো ফাইল করার জন্য কেস? সাংবাদিকদের গাড়ি যদি কোনো কেউ অন্য গাড়ি এসে বিপদে ফেলে দেয়, তাহলে কোনো থানাকে আর আপনারা বিরক্ত করবেন না তো, বা অভিযোগ করতে যাবেন না তো? তাহলে মিটে গেল বিষয়টা, যে যেখান থেকে ইচ্ছে টার্ন নিতে পারে এবং সেখানে পুলিশ ব্যবস্থা নিতে পারবে না। এইটা হচ্ছে মিডিয়া এবং বিজেপির বক্তব্য। তাহলে তো এই দাঁড়ায়, একটা নো রাইট টার্নে লেফট লেন থেকে এসে টার্ন নিয়েছে, পেছনে সিপির গাড়ি ছিল, ভয়ঙ্কর দুর্ঘটনা হতে পারত। একটা ট্রাফিক কেস হয়েছে, তার সঙ্গে কিসের প্রতিহিংসা, কিসের? বলছি রাকেশ সিং লাস্ট অ্যারেস্ট করেছে,
তো হতোই, পুলিশ খুব ছিল, অ্যারেস্ট হয়েছে, আইনের পথে চলেছে। কিন্তু এতদিন পরে মানে এবার এতদিন পরের কি আছে, কেউ লুকিয়েছিল, পুলিশ তাকে খুঁজেছে, খুঁজে যখন পেয়েছে তাকে ধরে নিয়েছে। শ্রীলেখা মিত্র কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে যে তাকে সামাজিকভাবে বয়কট করার চেষ্টা চলছে, তিনি বাড়ি থেকে বেড়ালে টিটকিরি করা হচ্ছে, টিটকিরি করা হচ্ছে, তিনি রাস্তায় প্রায় চলাফেরা করতে পারছেন। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে শ্রীলেখা মিত্র অভিনেত্রী। আমি বলতে পারবো না। বলছি জেন রায় হসপিটালে একটু আগে সুকান্ত মজুমদারও গেছে, আপনি কি এই প্রসঙ্গের কথাই বলছিলেন? আমি বলছি একটা সূত্রের খবর, অভয়ার বাবা মা পুরোদস্তুর বিজেপির ঘেরাটোপে রয়েছে, তারা